নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার ছোট্ট সংসারের একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকালে জলখাবার খেতে খেতে কিন্তু প্রায় 11টা বেজে গেছে, যেহেতু সকালে আজকে জলখাবার একদম বানানো হয়নি। হাজব্যান্ড ঘুম থেকে উঠেই সকাল সকাল কিন্তু চা বিস্কিট খেয়ে বেরিয়ে গেছে, ও যেহেতু ওখানে অফিসেই খেয়ে নেবে সেই জন্যই আর কি। তো এই যে কিছুটা ঘুগনি গতকাল রাত্রে বানিয়েছিলাম, সেই ঘুগনিটা আমি কিন্তু ফ্রিজে রাখতে ভুলে গিয়েছিলাম। তো এখন দেখছি ঘুগনিটা মানে মুড়ি ঘুগনি খাবো বলে কিন্তু বের করতে গিয়ে দেখি ঘুগনিটা একদম নষ্ট হয়ে গেছে। গতকাল রাত্রের বানানো, এখন কিন্তু 11টা বাজছে, তবুও দেখি একদম নষ্ট হয়ে গেছে। তাই খুব মনটা খারাপ হয়ে গেল, যেহেতু অর্ধেকের বেশিটাই রয়ে গেছে, পুরোটা আমরা খাইনি, অর্ধেকটাও খাওয়া হয়নি, তার থেকে কম খেয়েছি। তো ভাবলাম ঠিক আছে, একটা ব্রেড খেয়ে নিয়েছি, ওটা দিয়েই মানে পেটটা ভরিয়ে রাখি, তারপর এখন আস্তে আস্তে রান্না বসিয়ে দেবো। তো ঘুগনিটা ফেলতে গিয়ে কিন্তু খুব মায়া লাগছিল, যেহেতু রান্না করতে তো কষ্ট হয়, এবার রান্না করা জিনিস ফেলতে গিয়ে কিন্তু খুব মন খারাপ হয়ে যায়। তো কিছু করার নেই, নষ্ট হয়ে গেছে, তাই আর কি ওই প্যাকেটের মধ্যে করে ডাস্টবিনে রেখে দিলাম। আর এখন এদিকে কিছুটা মসুর ডাল নিয়ে নিচ্ছি, এই ডালটা ভিজিয়ে রাখবো। ভাবছি একটু ডালের বড়া বানাবো, তবে একদম অন্যরকমভাবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কেমনভাবে বানাচ্ছি। আর কিছুটা ডাল আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো। তোমরা তো জেনেই গেছো যে আমার বাড়িতে কিছু হোক না হোক ডাল তো হতেই হবে। আর আজকে কিন্তু রান্নাটা একটু অন্যরকম করে করব, মানে আজকে কিন্তু ডিম খাওয়ার একদম ইচ্ছে নেই। প্রথমে ভেবেছিলাম ডিম দিয়ে আলু দিয়ে ঝোল বানাবো, তারপরে দেখলাম রোজ রোজ ডিম খেতেও ভালো লাগছে না, আজকে একটু আলুর দম বানাই। আলুর দম খেতে কিন্তু আমি খুব ভালোই বাসি, কিন্তু খুব একটা বানানো হয় না, মানে আলু খেতে চায় না তো হাজব্যান্ড, তাই খুব বেশি বানানো হয় না, ওই বছরে 1-2বার বানানো হয়। আর আজকে আলুগুলো বেশ বড় বড় আছে, তাই ভাবলাম একটু বেশ বড় বড় করে আলুগুলো কেটে লাল লাল করে ভেজে আলুর দম বানাবো। আর আলুর দম বলতে, যখন তোমরা বাড়িতে আলুর দম বানিয়ে খাবে তো একদম দই দেবে না, এমনি মশলা দিয়ে আমি যেরকমভাবে রান্না করছি, তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু এভাবে রান্না করবে, দেখবে খুব ভালো লাগবে খেতে, মানে সবাই তোমার হাতের রান্নার মানে সুনাম করবে। এই যে আলুর দমটা আমি মানে যখন বানাই একদম সিম্পলভাবে বানাই, কিন্তু খেতে খুব সুন্দর হয়। তো তোমরা দেখতে থাকো। আলুগুলোকে কিন্তু ছাড়িয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আমি বড় বড় 3টে আলু নিয়েছি। আমরা দুটো মানুষ তো, তাহলে রাত্রিবেলাতেও হয়ে যাবে। আর এই যে এখন রান্না করছি, সকালে যদি আজকে ব্রেকফাস্ট বানাতে হয়নি, তবে অন্যদিন কি হয়, সকালে জলখাবার বানাই, আবার এই যে দুপুরবেলায় রান্না করি, তারপর রাত্রিবেলায় আবার কিন্তু তরকারি রান্না করতে মন চায় না, হয়তো রুটি করে নিই, না হলে ভাত করে নিই। এবার তার সঙ্গে যদি আবার তরকারি করতে হয়, তাহলে কিন্তু মানে বিরক্তি লাগে, 3 বেলা করে রান্না করতে কি আর ভালো লাগে। আর তার সঙ্গে তো ভিডিওর রান্না আমার আছেই, সেগুলো তো করতেই হয়। আর এই যে আলু কাটতে গিয়ে আমি কিন্তু কনফিউশনে পড়ে গেছি যে আরও ছোট করব না বড় করব, আমি নিজেই বুঝতে পারছি না, বারবার কাটতে যাচ্ছি, তারপর মনে হচ্ছে না থাক, একটু বড়ই থাক, বড় বড় হলেই মানে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। এই যে দেখো বারবার কিন্তু কাটতে যাচ্ছি, কিন্তু আমি কাটতে পারছি না। আর এমনই হয়, আমি যখনই ভাবি যে বড় বড় করে আলু কাটবো, একটা কিন্তু ছোট করতে গিয়ে তখন কিন্তু সবগুলোই ছোট হয়ে যায়, কিন্তু আজকে আর ছোট করিনি, সবগুলো বড় বড়ই থাকলো। আর সেদ্ধ করা নিয়ে একটু ভয় পাচ্ছিলাম যে সেদ্ধ করতে হয়তো অনেকটা সময় লেগে যাবে, কিন্তু না, এই যে আলুগুলো এখন ভাজতে দিলাম, লো ফ্লেমে একদম লাল লাল করে ভেজে নেব, তাতেই কিন্তু 50% সেদ্ধ হয়ে যাবে। আর যখনই আমি মাংস বা মাছ রান্না করি, যাই রান্না করি না কেন, যদি আলুটা ভেজে রান্না করি, অনেকে দেখেছি আলুটাকে বাদামি করে ভাজে, তবে আমি তোমাদের বলবো এই রকম কালার করে ভাজবে, একদম লাল লাল করে ভাজবে, দেখবে তরকারির স্বাদই বদলে যাবে। সেটা তুমি মাংসের মধ্যে দাও বা ডিমের মধ্যে দাও বা মাছের মধ্যে দাও। এই যে আলুর দমটা আমি বানাচ্ছি, তো এর স্বাদ কিন্তু মশলাতে থাকবে না, এর স্বাদ কিন্তু আলুতেই থাকবে। এই যে লাল লাল করে ভাজলাম, এটা যখন খুব সুন্দর একদম মানে মোমের মতো গলে যাবে, নরম হয়ে যাবে, তখন কিন্তু ভাত দিয়ে মাখিয়ে খেতে আলুর স্বাদটা একদম অন্যরকম লাগবে। তখন খেতে গিয়ে তোমরা বুঝতে পারবে যে এই আলুর স্বাদটা কিন্তু ভাজার জন্যই বেশি আসছে। আর এই যে কিছুটা এখানে বাটার লেগে আছে, আর তেল যেহেতু অনেকটাই বেশি, তাই ভাবলাম এই বাটিটাতে তুলে রাখি। মানে সকালে যে ভিডিওটা বানিয়েছিলাম, পাউরুটি দিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম, সেখানে বাটার ইউজ হয়েছিল, তো বাটিতে কিছুটা বাটার লেগেই আছে। আর এতটা আলুর মানে আলু ভাজতে তো অনেকটাই তেল লেগে গেছিলো, এতটা তেল দিয়ে তো আর আলুর দম বানানো যাবে না, তাহলে অনেক তেল হয়ে যাবে, তাই ভাবলাম এই বাটিটার মধ্যে বেশ কিছুটা তেল তুলে রাখি, যা লাগবে তা কড়াইতেই থেকে যাবে। আর আমার বাড়িতে কিন্তু প্রত্যেক দিন তোমরা বাটিতে তেল দেখতেই পাবে এক্সট্রা, কারণ আমি ভিডিওর জন্য কিছু না কিছু রান্না করতে থাকি, ভাজাভুজি করতে হয়, তো অনেকটা করে তেল ইউজ হয়। তো তেলগুলো কিন্তু রান্নার সময় অল্প অল্প করে বাটিতে তুলে রাখি, আর রান্নার সময় কিন্তু অল্প অল্প করে নিয়ে ইউজ করে ফেলি। এই যে আজকে যেমন আলুর দমটা বানাচ্ছি, তার জন্য কিন্তু কিছুটা তেল তুলে রাখলাম, এবার ওই তেলটা কিন্তু পরে হয়তো ডাল করব বা অন্য কিছু রান্না করব, তখন কিন্তু ইউজ করে ফেলবো।
আলুগুলো তুলে নেওয়ার পর কিন্তু তেলের মধ্যে বেশ কিছুটা আমি গরম মশলা দিয়েছি, গোটা গরম মশলা বলতে একটা এলাচ দিয়েছি, একটা লবঙ্গ আর কিছুটা দারচিনি দিয়ে দিয়েছি। গরম তেলের মধ্যে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর একটু জিরে দিয়েছিলাম, তার সঙ্গে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, তার মধ্যে কিন্তু টমেটো কুচো দিয়ে দিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম টমেটো ঘরে নেই, তারপর দেখছি একদম অল্প একটু টমেটো আছে, সেটাই দিয়ে দিলাম। মানে খুব বেশি টমেটো দিলে ভালো লাগবে না, অর্ধেক টমেটো দিলেই কিন্তু যথেষ্ট। তারপর আদা রসুন বাটা আর আদা রসুনের সঙ্গে জিরে বেটে নিয়েছিলাম আর একটু লঙ্কাও বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন কষাতে দিয়েছি আর ওদিকে কিন্তু ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো দেখতে আসলাম ছেলে এখন কি করছে। এই যে সকালবেলায় আমরা 11টার সময় এই বানটা খেয়েছিলাম, মানে আমার ঘরে ওই বাচ্চা মেয়েটি ছিল, তো দুটো বানি ছিল আমার কাছে, দুটোই বানিয়েছিলাম। ছেলেকে একটা পুরো দিয়েছিলাম, আমরা দুজন অর্ধেক অর্ধেক করে খেয়েছিলাম। আমাদের তো খেয়ে সেটা হজম হয়ে গেছে, আর ছেলে 1 ঘন্টা ধরে সেই খেয়েই যাচ্ছে। লাস্ট অবধি যদি ওটা খাবে না তবে হাতে নিয়েই বসে থাকবে। তো এসে দেখছি মানে মশলাটা একটু একটু কষা হয়ে গেছে, আর আলুগুলো যেহেতু অনেকটাই বড় বড়, তাই ভাবলাম মশলার সঙ্গে আলুটাও দিয়ে দিই, মশলাটাও কষাতে থাকবে, আলুটাও কিছুটা সেদ্ধ হয়ে যাবে। ওদিকে আবার মেশিনে কিন্তু আওয়াজ হয়েছে যে জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, আর আজকে কিন্তু প্রচুর জামা কাপড় হয়েছে। আসলে কি হয়, যেদিন হাজব্যান্ড ড্রেস কাচতে দেয় সেদিন কিন্তু সব রকম ড্রেস একসঙ্গে দেয়, মানে এক এক দিন এক এক রকম দেয় না, একদিনেই বলে যে আমার ড্রেসগুলো আজকে কেচে দিও, সেই মতোই ও কিন্তু সব কিছু একসঙ্গে বের করে দেয়। তো আজকে সেই জন্য কিন্তু প্রচুর ড্রেস হয়ে গেছে, আর তার সঙ্গে তো আমাদের আছেই, ছেলেরও আছে। আর বাইরে আজকে প্রচণ্ড রোদ, এখন কিন্তু প্রায় 12টা বাজে, তাই ফোনটা আর বাইরে নিয়ে যাচ্ছি না, তোমরা এখানে থাকো, আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। তো প্রথম বালতিটা মেলে দিয়ে এসেছি, এখনও এক বালতি আছে। তো এদিকে কিন্তু টুকটুক করে আবার জামা কাপড়গুলো বের করে নিয়েছি, আর এদিকে জামা বের করতে গিয়ে কিন্তু একটা আশ্চর্যের জিনিস আমি দেখতে পেয়েছি। মেশিনের মধ্যে তাকিয়ে দেখছি এখানে 20 টাকার একটা নোট পড়ে আছে, যেটা ধুয়ে গেছে, মানে ছেড়েনি। এটাই আমি অবাক হয়ে গেলাম যে মেশিনের মধ্যে এই 20 টাকার নোটটা কিন্তু ছেড়েনি, মানে ধুয়েছে, হয়তো ছেলের পকেটে ছিল, না হলে হাজব্যান্ডের পকেটে ছিল। যদিও হাজব্যান্ড কিন্তু জামা কাপড়গুলো ধোয়ার সময়, মেশিনে দেওয়ার সময় একদম পরীক্ষা করে নেয় যে কোনো পকেটে কিছু আছে কিনা, যেহেতু অনেক সময় দরকারি কাগজপত্র থেকে থাকে, সেই জন্যই আমাকে কিন্তু আলাদাভাবে আর দেখতে হয় না, ওই কিন্তু সব কিছু ঠিক করে দেয়। তো ভাবলাম ঠিক আছে, টাকাটা একটু সাইডে রাখি, ততক্ষণ একটুখানি আলুটাও নাড়িয়ে দিই, অনেকক্ষণ হয়ে গেল। আমার কিন্তু মাথাই নেই যে এদিকে আলুটা দমে দেওয়া আছে। তো আবার দেখছি যে বেশ কিছুটা নিচে লেগে গেছে, তাই অল্প অল্প করে জল দিয়ে দিলাম, তাও দেখছি নিচে একটু একটু লেগেই গেছে। লো ফ্লেমে ছিল, যদি একটু মানে হিটটা বাড়ানো থাকতো তাহলে কিন্তু তরকারিটা একদম পুড়ে যেত। আবার একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে আবার কিন্তু বাকি জামা কাপড়গুলো মেলতে যাব। আর এই আলুটা কিন্তু এখনই প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, মানে 80% সেদ্ধ হয়ে গেছে, তাই ভাবলাম লো ফ্লেমে থাক, আবার আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। আর এই টাকাটা আমার মনে হচ্ছে যত সম্ভব ছেলের পকেটেই ছিল। সেদিনকে পার্লারে গিয়েছিলাম, সেদিন কিন্তু আমার কাছ থেকে টাকা নিয়েছিল, সেই প্যান্টের মধ্যেই হয়তো ছিল, আমি অতটা লক্ষ্য করিনি। আর ছেলের পকেটকে মানে দেখা যায় যে তার পকেটে আবার কিছু আছে নাকি, মানে এমন তো কিছু থাকে না তার পকেটে, হয়তো টাকাটা কোনো দিন দিয়েছিলাম, আমার ঠিক মনে পড়ছে না। তারপর জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে দেখি আলুটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর বেশিক্ষণ রান্না করব না, অল্প একটু জল দিব, জল দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নেব, আর তারপর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তাহলে কিন্তু আলুর দমটা হয়ে যাবে। আর এই যে এখানে প্রায় জলটা শুকিয়ে এসেছে, একটু গরম মশলা দিয়ে দিলাম, তাও মনে হচ্ছে জলটা একটু বেশি আছে, আর 2 মিনিট মতো ফুটিয়ে নেব, তাহলে কিন্তু একটু মানে রসা রসা হয়ে যাবে, এতটাও ঝোলের দরকার নেই, দুটো মানুষ তো, মানে ঝোল বেশি করলে পরে না ফুরোতে চায় না, তখন তো মনটা খারাপ লাগে যে কষ্ট করে রান্না করি, নষ্ট করতে গিয়ে কিন্তু একদম মন চায় না যে নষ্ট করি। এবারে আলুর দমটা নামিয়ে নেব, আলুগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর আলুর সেদ্ধর ওপরেই কিন্তু আলুর দমের টেস্টটা নির্ভর করে, যত সুন্দর সেদ্ধ হবে তত সুন্দর কিন্তু খেতে লাগবে। আর আজকে তোমাদের সঙ্গে একটা ডালের বড়া রেসিপি শেয়ার করব। প্রথমে কিন্তু রসুন দিয়েছিলাম, আসলে এই মিক্সির বাটিটাতে আলু দমের যে মশলাটা করেছিলাম সেটা ছিল, সেটা ধুইনি, যেহেতু রসুন পেঁয়াজেরই বেশি কিছু নেই, রসুনের ছিল। তো এই ডালটার মধ্যে কিন্তু 5 থেকে 6 কোয়া রসুন দিয়েছিলাম, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তোমরা চাইলে একটু বেশি দিও, আমার যেহেতু ছেলে খাবে সেজন্য বেশি দিতে পারলাম না। আর ওই ভেজানো ডালটা দিয়ে কিন্তু একদম মিহি পেস্ট করে নিয়েছি। আর এই ডালের বড়াটা কিন্তু একদম অন্যরকম স্বাদ হয় খেতে, যখনই আমরা কিন্তু ডালের বড়া খেয়ে থাকি তার মধ্যে কিন্তু পেঁয়াজ দিয়ে খেয়ে থাকি, তবে এই ডালের বড়াটা একটু অন্যরকমভাবে আমি বানাই। আর এখানে একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচ মতো, আর এখানে একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সরি লঙ্কা গুঁড়ো না, হলুদ গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, আর একটু বেকিং সোডা দিতে হবে, এটা কিন্তু মেন, বেকিং সোডা না দিলে কিন্তু হবে না। তো এখানে একটু গাঢ় লাগছিল, তাই আমি কিন্তু অল্প করে একটু জল দিয়ে নিলাম, হালকা একটু পাতলা হবে, খুব একটা গাঢ় হবে না, মানে খুব পাতলাও না খুব গাঢ় না, একদম মাঝামাঝি, যেরকম দেখতে পাচ্ছ সেরকমই কিন্তু হবে।
ভাত, ডাল, আলুর দম কিন্তু নামিয়ে রেখে দিয়েছি, সবটাই হয়ে গেছে। আর ডালটা কিন্তু রেডি করে রাখলাম। আমি যখনই ডালের বড়া করি হাজব্যান্ডকে কিন্তু ফোন করি যে যখন তুমি বেরোবে তখন একটা মিস কল বা ফোন করে দিও। তো ও কী করে অফিস থেকে বেরোনোর সময় একটা ফোন বা মিস কল করে দেয়, তখন কিন্তু আমি ডালের বড়াগুলো ভাজতে শুরু করি। নাহলে ঠান্ডা হয়ে গেলে তো খাওয়া যায় না, আর আমরা তো খুব বেশি খাই না, কবে একদিন খাই, তো একটু গরম গরম খেতেই ভালো লাগে। আর আমার রান্না তো প্রায় একটার মধ্যে হয়ে যায়, হাজব্যান্ডের আসতে 2টো বাজে, 2:30ও বাজে, 3টেও বাজে, মানে কোনো টাইমের ঠিক থাকে না। তাই কিন্তু আগে আগে ভাজি না, রেডি করে রেখে দিই। তারপর ও যখন ফোন করে তখন আমি বানাতে শুরু করি, তারপর ও আসলে গরম গরম খাওয়া হয়। তাই ভাবলাম ডালটা রেডি করে রাখি, মানে রান্নাগুলো তো হয়ে গেছে, ডালের ওই ব্যাটারটা রেডি করে রেখে দিয়েছি। এবার কিন্তু ঘরটা পরিষ্কার করে মুছে এই যে গাদা গুচ্ছের থালা বাসন হয়ে গেছে, এগুলো এখন ধুয়ে নেব। প্রচুর থালা বাসন হয়ে যায় আমার রান্না করতে গিয়ে, আর এইসব ব্লগ বানানোর চক্করে কিন্তু প্রচুর থালা বাসন হয়ে যাচ্ছে। তো চলো এগুলো ধুয়ে ফেলি। তো এখন এই যে ধুয়ে নিয়েছি, মানে এত থালা বাসন হয়ে গেছিলো তো, মানে ভিডিও বানালে অনেকটা বড় হয়ে যেত, সেই জন্য আর কি স্কিপ করে দিলাম। তো এই যে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি। এখন দেখি ছেলেটা আমার কি করছে। এদিকে কিন্তু প্রায় 1:30টা বেজেই গেল, তাও কিন্তু হাজব্যান্ডের আসার একদম নাম নেই। ওকে আমি ফোন করে বলে দিয়েছিলাম যে যখন আসবে তখন কিন্তু একটা ফোন করে দিও। তারপর দেখলাম যে থাক, ছেলেটার খিদে পেয়ে যাবে, ওকে বরং খাইয়ে দিই। তো এইদিকে গেটে এসে দেখছি যে ও গেটটা খুলে দিয়েছে। আসলে মানে আমি ঘরে ব্যস্ত থাকি, তো অনেক সময় বেল টেল বাজালে ওর দিদিরা আসতে থাকে, খেলতেই থাকে, সেই জন্য এই নিচের গেটটাই লাগিয়ে রাখি, মানে নিচেরটা লাগিয়ে রাখি যাতে ও খুলতে পারে আবার লাগাতে পারে। তখন এসে দেখছি একা একা এসে গেটটা খুলে রেখে দিয়েছে। তো আমি বললাম যে তুমিই তাহলে লাগাও। আর ওকে কিন্তু এই গেটটা খোলানো আর লাগানোটা আমরা শিখিয়ে রেখেছি, অনেক সময় এমার্জেন্সির জন্য দরকার হয়ে থাকে। আর এই যে দেখছি টাকাটা এখানে পায়ের তলায় ফেলে রেখেছে, ওখানে হালকা রোদের মধ্যে দিয়ে রেখেছিলাম, যদিও ঘরের মধ্যেই দিয়েছিলাম। আর ও দেখেছে দেখে হাত দেবে না তাই কখনো হয়? আর টাকাটা কিন্তু মেশিনে ধুয়ে একদম পরিষ্কার হয়ে গেছে নতুনের মতো। আর আমার মেশিনে যেহেতু ড্রায়ার আছে, তো মানে প্রথমে ধোয়াও হয়েছে, তারপরে কিন্তু শুকিয়েও গেছে, আর হালকা রোদে দিয়েছিলাম, একদম কিন্তু মুচমুচে হয়ে গেছে পাঁপড়ের মতো। তো ভালোই লাগলো, টাকাটা বেশ পরিষ্কারও হয়ে গেছে, ছেড়ে নি, এটাই অনেক। তো যাই হোক, ভাবলাম ছেলেকে এবার খাইয়ে দিই, ওদিকে খেলা করছে, আরও কিন্তু হালকা হালকা ঘুমও পেয়ে গেছে, আমি বুঝতে পারছি। 1:45 বেজে এলো, হাজব্যান্ডের আসার কিন্তু কোনো নামগন্ধ নেই। সেজন্য ভাবলাম ডালের বড়া কয়েকটা ভেজে নিই, ছেলেকে ভাতটা খাইয়ে দিই। তো এদিকে কিন্তু ডালের বড়াগুলো ভাজা শুরু করে দিয়েছি। আর কিছুটাই যে ব্যাটার থেকে গেল, সেটা কিন্তু হাজব্যান্ড আসলে আমি আর হাজব্যান্ড দুজন মিলে ভেজে খেয়ে নেবো গরম গরম। এখন ছেলেকে আগে খাইয়ে দিই। তো এদিকে ডালের বড়াটা হয়ে এসেছে, তাই উল্টে দেবো। আর ওদিকে কিন্তু ছেলের জন্য একটু ভাত বেড়ে নিয়েছি। আর আলুর দমে তো হালকা একটু লঙ্কা দেওয়া আছে, তাই আলুর দমের আলুটা হালকা একটু ধুয়ে নিয়েছি, মানে পুরোটা ধুইনি, হালকাভাবেই ধুয়ে নিয়েছি যাতে মশলাটা ধুয়ে যায়। সেই জন্য ওই যে আলুর দমের আলুটা একটা তুলে নিয়েছি, একটু ডাল দেবো, আর ওই ডালের বড়াগুলো দিয়ে কিন্তু ছেলের খাওয়া হয়ে যাবে। আর আমার ছেলের কিন্তু এইসব ভাত টাত খাওয়ার একদম ঝামেলা নেই। ছোটোবেলা থেকে ওকে কিন্তু আমি সব রকম খাবার খাওয়ানোর অভ্যাস করিয়েছি, তাই কিন্তু ওর মধ্যে যে এটা খাবো না সেটা খাবো না এরকম কোনো ব্যাপার নেই। ও ডাল ভাত হলেও ঠিকঠাক খেয়ে নেবে, ও চিকেন হলেও ঠিকঠাক খেয়ে নেবে। আর যেদিন মন ভালো থাকবে না, যেদিন ডাল, সেদিন ডাল হলেও খাবে না, মাংস হলেও খাবে না। তো ওর মনের ওপর নির্ভর করে, তবে খাওয়ার কোনো ঝামেলা নেই যে এটা খাবো না সেটা খাবো না, এরকম কোনো ব্যাপার নেই। ওদিকে কিন্তু ডালের বড়াটা ভাজতে ভাজতে ছেলেকে দেখতে গিয়ে দেখে ও কিন্তু বিছানায় পুরো আলিস্যি করছে, মানে প্রচণ্ড ঘুম চলে এসেছে, তাই কিন্তু তাড়াতাড়ি করে এদিকে ভেজে নিলাম। এখন কিন্তু ওকে খাইয়ে দেবো, খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, যেহেতু ওর প্রচণ্ড ঘুম চলে এসেছে। আসলে সকাল থেকে প্রচুর খেলা করে তো, আর সারাদিন দৌড়াদৌড়ি ঘরের ওপর, মানে কুস্তা কুস্তি এটা সেটা করতেই থাকে, তাই কিন্তু ও খুব মানে 2টো বাজতে না বাজতেই ওর শরীরটা একদম মানে আলসেমিতে ভরে যাবে, যে দেখতেই পাচ্ছ বিছানায় ডুলে বেড়াচ্ছে। তো ভাবলাম তাড়াতাড়ি ওকে খাইয়ে দিই, ওকে খাইয়ে কিন্তু একদম ঘুমটুম পাড়িয়ে দিয়েছি। আর এখন বাজে প্রায় 2:30, আর হাজব্যান্ড ফোন করেছিল যে আমি আসছি, তুমি কিন্তু ভেজে নাও। তো আমি এদিকে ভাজা শুরু করে দিয়েছি, কিছুটা ভাজা হয়ে গেছে, আর হাজব্যান্ডও চলে এসেছে, ওদিকে হাত মুখ ধুচ্ছে, আর এদিকে কিন্তু আমি ডালের বড়াটা ভাজতে শুরু করে দিয়েছি। আর দেখো একদম কিন্তু ক্রিস্পি হয়, তোমরা কিন্তু একবার এটা বানিয়ে খেয়েও দেখবে, ভালো লাগবে। মসুর ডাল তো আমাদের বাড়িতে হয়ে থাকে, ডালের বড়াও কিন্তু আমাদের হয়ে থাকে, এইভাবে একদিন বানিয়ে দেখো। একটু বেকিং পাউডার দেবে, সরি বেকিং সোডা দেবে, তাহলে দেখবে কিন্তু খুব সুন্দর হবে, মানে একদম স্বাদই বদলে যাবে, তুমি বুঝতেই পারবে না তুমি মসুর ডালের বড়া খাচ্ছ। এভাবে কিন্তু মটর ডালের বড়া অনেকে করে খায়, ছোলার ডাল বা মটরের ডালের, আমরাও খাই, অনেক দিন খাওয়া হয় না এদিকে। এখন মসুর ডালেরটা করলাম, বেশ ভালো লাগছিল ভাতের সঙ্গে খেতে, আর একদম ক্রিস্পি হয়ে গেছে, আর ছোট ছোট করে ভাজা তো সেই জন্য আর কি বেশি ক্রিস্পি হয়ে গেছে। প্রতিদিন হাজব্যান্ড অফিস থেকে ফিরে বেল বাজালে কিন্তু ছেলেকেই গেটটা খোলে, আজ যেহেতু ঘুমিয়ে গেছে ওর বাবার কিন্তু এসে ছেলের খোঁজ, ছেলে কোথায়, আমি বললাম ওকে খাইয়ে দাইয়ে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে বড়াগুলো দেখো খুব সুন্দর হয়েছে, তোমরাও কিন্তু একবার বানিয়ে খেও, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতো তবে চলি, এখন খাওয়া দাওয়া আমরা করে নিই। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো চলি, টাটা।